যারা জয়েন করছো তোমরা অ্যান্ড্রেসটা একটু দিয়ে দাও, আর আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আচ্ছা, আমরা গত ক্লাসে কনিক স্টার্ট করছিলাম, তো কনিকের বেসিক যে ডেফিনেশনগুলো সেগুলো আমরা গত ক্লাসে দিয়েছিলাম। তো আজকে আমরা যে কাজটা করবো, আমরা বলছিলাম আমাদের কনিকের মধ্যে টোটাল 3টা অধ্যায় আছে এখানে, 6A, 6B, 6C। তো এই 3টার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। তো এই পরাবৃত্ত নিয়ে আমরা আলোচনা করব, এবং এখানে পরাবৃত্তের যে সূত্রগুলা সেগুলা অ্যানালাইসিস করার জন্য বা সেগুলো পারার জন্য সরল রেখার সূত্রগুলো জানতে হয়। তো সেগুলো জানলে এখানকার সূত্রগুলো খুব একটা ঝামেলার কোনো কিছু নাই, শুধুমাত্র কোনটা কি মিন করে বা এই জিনিসগুলো বুঝলে আসলে হয়ে যায়। তো আমরা আস্তে আস্তে আজকে শুরু করবো। আজকে পরাবৃত্তের ফার্স্ট টু লাস্ট পুরো জিনিসটা আমরা করব। একজনের জায়গায় আমি চা খাচ্ছি কিনা, আমি চা খাচ্ছি না, আমি চা পান করতেছি, ড্রিঙ্ক টি। আচ্ছা, শুরু করি। শুরু করায় কয়েকটা আমাকে কয়েকটা সূত্র দেখি, তোমরা কমেন্টে লিখে দাও। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এ এক্স অক্ষের সমীকরণ কি হবে লিখো। বি ওয়াই অক্ষের সমীকরণ। সি এক্স অক্ষের, মনে করো সমান্তরাল একটা রেখা আছে, এটা হচ্ছে আমাদের এই ধরে নিলাম। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখাটা, এই যে এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল যে রেখাটা, তার সমীকরণ। ডি নাম্বার আছে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা নিলাম, যেটা এখান থেকে ধরে নিলাম বি পরিমাণ দূরে অবস্থান করে। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। দেখি 4টা সমীকরণ কমেন্টে বলো।
আচ্ছা, তাহলে তোমরা একটু মিলে নাও। প্রথম হচ্ছে এক্স অক্ষের যে সমীকরণ সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0, কারণ এক্স অক্ষে ওয়াই এর মান 0 আর ওয়াই অক্ষে এক্স এর মান 0। তাহলে আমার এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু 0। এবার এক্স অক্ষের সমান্তরাল লেখাটা হচ্ছে এটা, এটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরে অবস্থান করে, এ একক দূরে। এটা কার মান, এটা হচ্ছে ওয়াই এর মান, সে এদিকে আমাদের এ একক দূরে অবস্থান করে। এই এ একক এটা কার মান, ওয়াই এর মান। তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু এ। আর ওয়াই অক্ষের সমান্তরাল যেটা সেটা হচ্ছে এটা, ওয়াই অক্ষ থেকে বি একক দূরত্ব অবস্থান করে, বিটা কার মান, এক্স এর মান। তাহলে আমাদের এক্স এর মান হচ্ছে বি, এক্স ইকুয়ালস টু বি। তাহলে আমাদের এগুলো হচ্ছে, এটা হচ্ছে সরল লেখার 4টা ইকুয়েশন। আমাদের এই 4টা ইকুয়েশন সবচেয়ে বেশি লাগবে। একটা হচ্ছে কি এক্স অক্ষের সমীকরণ, আরেকটা ওয়াই অক্ষের সমীকরণ, একটা এক্স অক্ষের সমান্তরাল, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এই 4টা সমীকরণ আমাদেরকে জানা লাগবে। এবার আসি, এই 4টা সমীকরণ যদি জানি, এবার আমরা পরাবৃত্তের মধ্যে চলে যাই। আচ্ছা, এবার আসি, আমরা একটা পরাবৃত্ত আঁকি। তো আমাদের যে পরাবৃত্তটা, এটা হচ্ছে সেই পরাবৃত্ত, আর এটা হচ্ছে তার দিকাক্ষ বা নিয়ামক রেখা। এটা হচ্ছে আমাদের ওই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা নির্দিষ্ট যে বিন্দুটা সেটাকে আমরা বলি তার উপকেন্দ্র। তাহলে এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এখন আমরা যে জিনিসটা বলছিলাম, আমাদের এটাকে নাম দিই এস। এখান থেকে উপরস্থ যে কোনো একটা বিন্দুকে আমরা নাম দিই হচ্ছে ফি। এটা হচ্ছে আমার এস ফি। আর ফি থেকে নিয়ামকের উপর লম্ব টানলে এটাকে আমরা বলি ফি এম। এবং পরাবৃত্তের ক্ষেত্রে আমরা বলছিলাম এস ভি ডিভাইডেড বাই ফি এম। এই অনুপাতটাকে আমরা বলি উৎকেন্দ্রিকতা। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1। সো পরাবৃত্তের ক্ষেত্রে এস পি ইকুয়ালস টু হবে অলওয়েজ ফি এম। এখন আসো, আমরা দেখলাম এটা হচ্ছে আবার সেই পরাবৃত্তের গ্রাফ। তাহলে আমি আবার রিপিট করতেছি, কোন একটা পরাবৃত্ত, এটা হচ্ছে আবার কি, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে উপকেন্দ্র। এটার নাম হচ্ছে উপকেন্দ্র। এটার নাম হচ্ছে দিকাক্ষ বা নিয়ামক রেখা, নিয়ামক রেখা। এবার উপকেন্দ্র থেকে যদি আমাদের নিয়ামকের উপরে একটা লম্ব টানা হয়, এই রেখাটাকে বলি আমরা পরাবৃত্তের অক্ষরেখা। কি বলি, এটাকে বলি অক্ষরেখা। অক্ষরেখা থাকে যে বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটাকে আমরা বলি তার শীর্ষ বিন্দু। এটা হচ্ছে তার কি শীর্ষবিন্দু। এখন পরাবৃত্তের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে তার শীর্ষবিন্দু। তাহলে আচ্ছা, ফি বিন্দুটা তো যে কোনো জায়গায় হইতে পারে। যদি কখনো আমি বলি তোমাকে এটা আমার এস, এটাই আমার ফি, এটাই আমার, তাহলে এম হবে। এস থেকে ফি কানেক্ট করলাম, ফি থেকে এম এর উপর লম্ব টানলাম, আর এস পি এবং পি এম কেমন, সমান। তাহলে আমরা বলতে পারি এই যে শীর্ষটা দেখতেছ, শীর্ষ থেকে এটার দূরত্ব যা, শীর্ষ থেকে এটার দূরত্ব কি, সেম। আমি আবার রিপিট করতেছি, শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব এবং শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব সেম। তাহলে আমি আবার এখানে লিখতেছি, শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব, উপকেন্দ্রের
দূরত্ব ইকুয়ালস টু শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব। তাহলে আবার বলতেছি, তাহলে আমাদের এখানে কি কি জানলাম দেখো। আমাদের এটা যে কোনো একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম এটা হচ্ছে উপকেন্দ্র। এরপর আমরা এখান থেকে বলতে পারি বা এটা যদি উপকেন্দ্র হয়, এটা হচ্ছে পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু। উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার উপর লম্ব টানলে এটা হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখা পরাবৃত্তকে যে বিন্দু সেট করে সেটা হচ্ছে শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যা নিয়ামকের দূরত্ব সেম অনলি ফর পরাবৃত্ত, মানে শুধুমাত্র পরাবৃত্তের জন্য এটা সত্য, কারণ পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা 1 হয়, যার কারণে এসপি আর পিএম ইকুয়াল হয়। অন্যদের ক্ষেত্রে কিন্তু ইকুয়াল না। এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? যদি ক্লিয়ার হয়, এবার আমি তোমাকে বলবো ভাইয়া, এবার পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করব। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করব। কোন পরাবৃত্ত? আমি এমন একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করব যেই পরাবৃত্তের শীর্ষ মূলবিন্দু। পরাবৃত্তের শীর্ষ কোথায়? পরাবৃত্তের শীর্ষ হচ্ছে মূলবিন্দু। এবং তাহলে আমার শীর্ষ যদি মূলবিন্দু হয়, তাহলে খেয়াল করে দেখো, এই পয়েন্ট হচ্ছে 0 0, এর মানে হচ্ছে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা সিম্পল বলতে পারবো এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি? শীর্ষ মূলবিন্দু। শীর্ষ কোন বিন্দু? মূলবিন্দু। এবং পরাবৃত্তের যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুকে আমাদের শীর্ষবিন্দুকে সবসময় আমরা এ দ্বারা প্রকাশ করি, এ অফ 0 0। কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। পি বিন্দুর স্থানাঙ্ক তোমরা জানো, পি অফ এক্স কমা ওয়াই। তাহলে শীর্ষ এ অফ 0 0, সরি হ্যাঁ, এ অফ 0 0। এবার এই যে অক্ষরেখা, অক্ষরেখাটা মিললে কোন অক্ষ? এক্স অক্ষ। তাহলে এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে আমি ধরে নিলাম এখান থেকে এই দূরত্ব হচ্ছে এ। এই দূরত্ব যদি এ হয়, এস বিন্দুর স্থানাঙ্ক হবে এ কমা 0। একটুকু আমরা বুঝছি কিনা? তাহলে শীর্ষবিন্দু 0 0 এবং এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ কমা 0। শীর্ষবিন্দু 0 0, এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ কমা 0। আই রিপিট এগেইন, শীর্ষবিন্দু 0, এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ কমা 0। এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা? তাহলে আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে কোন জিনিসটাকে কি বলে, তাহলে আমরা প্রাথমিক যে জিনিসগুলো এগুলো আমাকে প্রথমে জানতে হবে। তাহলে এটা হচ্ছে আমার টোটাল পরাবৃত্তটা, আমার কোন জিনিসটাকে কি বলে। আরও আছে, আমরা আস্তে আস্তে জানবো, অন্যান্য জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো। এবার আসো, এখানে যতটুকু জানলাম, এর বাইরে ইকুয়েশন নির্ণয় করার আগে আমি আরও কিছু জিনিস জেনে নিই। আমি আবার দেখতেছি, এটা হচ্ছে পরাবৃত্ত, এটা হচ্ছে অক্ষরেখা, এটা হচ্ছে এস বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। বুঝতেই পারতেছো, শীর্ষ থেকে উপকেন্দ্র যতটুকু দূরত্বে ঠিক সেম দূরত্ব হবে আমার নিয়ামক রেখা। এবার আঁকার নিয়মটা দেখো, নিয়ামক রেখা। এরপর তার উপরস্থ যে কোনো একটা বিন্দুকে নাম দিলাম পি অফ এক্স কমা ওয়াই। দেন এটা হচ্ছে এস পি, এটা হচ্ছে পি এম। এরপর হচ্ছে, তাহলে আমরা প্রাথমিকভাবে বলতেছি কি, আমাদের তাকে কি দ্বারা প্রকাশ করব, সেটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো। আচ্ছা, একজনে বললো যে এস বিন্দু স্থানাঙ্ক এ কমা 0 বুঝে নাই। দেখো, এটা তো মূল বিন্দু,
তো আমার তাহলে মূল বিন্দু থেকে এই পরিমাণ ডানে আসে এই বিন্দু, তো এই বিন্দুটা এটা কি এক্স অক্ষ না, তো এক্স অক্ষের উপর কোনো বিন্দু কোটি তো শূন্য, তো বুধ যদি এ হয় কোটি যদি শূন্য হয় বিন্দুরে কি হবে A,0 না। আমি ধরে নিচ্ছি এখান থেকে এই দূরত্ব হচ্ছে এ, এই দূরত্ব যদি এ হয় এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে A,0। এই দূরত্ব এ হলে এটা যেহেতু এক্স অক্ষ তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে A,0, আমি সেটাই বলতেছি। আচ্ছা এরপর আসো, এরপর আমাকে জানতে হবে একটা করে। এরপর আসি তাহলে আমি উপকেন্দ্র জানলাম এস, এ জানলাম শীর্ষবিন্দু, এটা জানলাম হচ্ছে আমার অক্ষরেখা, এটা জানলাম হচ্ছে আমার নিয়ামক রেখা। এটা কি অক্ষরেখা এবং নিয়ামক রেখা দুজনের ছেদবিন্দু, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। বিন্দুগুলো কোনটাকে কী দ্বারা প্রকাশ করে সেটা মনে রাখাটা ভালো। তাহলে আমি আবার বলতেছি, তাহলে কোনটাকে খেয়াল করো, এটা হচ্ছে উপকেন্দ্র, শীর্ষবিন্দু, অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দু। এটা হচ্ছে অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দু, এটা হচ্ছে অক্ষরেখা। ওকে, এবার আসো আমাদের কয়েকটা জিনিস তোমাকে এখানে তোমার বই অনুযায়ী কয়েকটা তোমাকে জানতে হয়, তো আমরা একটা একটা করে বলি। প্রথমত আসো, তুমি জানো কি না একটা অক্ষরেখা, অক্ষরেখা মানে যে ডেফিনেশনগুলো জানতে হবে অক্ষরেখা। এরপরে তোমার আসবে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। এরপরে আসবে হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব। এরপরে আসবে হচ্ছে উপকেন্দ্রিক জ্যা, উপকেন্দ্রিক জ্যা। এরপর আসবে উপকেন্দ্রিক লম্ব, এরপর আসবে ডাবল কোটি, তাহলে এবার আসো আমরা জানি কিনা এদের নামগুলা। এক নাম্বার অক্ষরেখা, বুঝতে পারতেছো এই যে উপকেন্দ্র দিয়ে যেটা যাচ্ছে এটা হচ্ছে আমার অক্ষরেখা। এই অক্ষরেখার উপর তিনটে বিন্দু সম্পর্কে আমাকে আইডিয়া রাখতে হয়, একটা হচ্ছে উপকেন্দ্র, আর হচ্ছে শীর্ষ, আর হচ্ছে অক্ষরেখা নিয়ামক রেখা ছেদবিন্দু, জানা শেষ। এরপর শীর্ষবিন্দু, বুঝতে পারতেছো এটা হচ্ছে শীর্ষবিন্দু এ। এরপর উপকেন্দ্রিক দূরত্ব। এবার আসি উপকেন্দ্রিক দূরত্ব বলতে আমরা কি বুঝি। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, এই উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা বলি উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে উপকেন্দ্র থেকে যে কোনো দূরত্ব এটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। এর মানে আমি যদি বলি এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে উপরস্থ একটা বিন্দু, এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক দূরত্ব। যদি এটা বিন্দু বলি এটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, এটা বিন্দু বললে এটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। এর মানে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর দূরত্বকে আমরা বলি উপকেন্দ্রিক দূরত্ব, আর এটাকে সাধারণত আমরা এসপি দ্বারা প্রকাশ করি, এসপি দ্বারা প্রকাশ করি। এবার এসে উপকেন্দ্রিক জ্যা। উপকেন্দ্রিক জ্যা মানে কি, আমার এই যে পরাবৃত্ত, এই পরাবৃত্তের উপকেন্দ্র দিয়ে যায় এমন যে কোনো রেখাকে আমরা বলি উপকেন্দ্রিক জ্যা। মানে উপকেন্দ্র দিয়ে যায় এরকম যে কাউকে আমরা বলি উপকেন্দ্রিক জ্যা। তাহলে বুঝতেই পারতেছ এরা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপকেন্দ্রিক জ্যা। তাহলে উপকেন্দ্র দিয়ে যায় এরকম যে কোনো রেখা, মানে শর্ত হলো উপকেন্দ্র দিয়ে যেতে হবে, উপকেন্দ্র দিয়ে যায় এরকম যে কোনো জ্যাকে আমরা বলি উপকেন্দ্রিক জ্যা। ওকে, এবার হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, তার একটা নাম হচ্ছে নাভি লম্ব। সেটা হচ্ছে কি উপকেন্দ্রিক জ্যা অলরেডি আমি জেনে গেছি। উপকেন্দ্রিক জ্যার মধ্যে যেটা আমার অক্ষরেখার উপর লম্ব, এই যে অক্ষরেখা, অক্ষরেখার উপর লম্ব এমন যে জ্যাটা আছে এই জ্যাটাকে আমরা বলি উপকেন্দ্রিক জ্যা। এটা আমার লাগে,
আমরা উপকেন্দ্রিক উপরের পয়েন্টটাকে বলি এল, নিচের পয়েন্টটাকে বলি এল প্রাইম। তাহলে আমরা এখানে লিখে দিলাম উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এল এল প্রাইম, উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এল এল প্রাইম। তাহলে উপকেন্দ্র দিয়ে যায় এবং অক্ষরেখার উপর লম্ব, উপকেন্দ্র দিয়ে যায় এবং অক্ষরেখার উপর লম্ব, এরকম যে কোনো জায়গা আমরা বলি উপকেন্দ্রিক লম্ব। এবার হচ্ছে ডবল কোটি। ডবল কোটি কি? আমরা জানি এক্স অক্ষের দিকের যতটুকু তাকে আমরা বলি ভুজ, ওয়াই অক্ষের দিকে যেটা তাকে আমরা বলি কোটি। তুমি যদি কোনো একটা পরাবৃত্ত নাও, সেক্ষেত্রে দেখো তুমি যেখানে অক্ষের উপর যদি লম্ব টানো, যেমন এটা এই পয়েন্টের জন্য, এই পয়েন্টে এক্সের মান একটা, কিন্তু এক্সের সাপেক্ষে ওয়াইয়ের মান কয়টা? দুইটা, একটা উপরে একটা নিচে। এখন এই পয়েন্ট চিন্তা করো তো, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, কিন্তু এক্সের মান কিন্তু একটা। এর মানে এক্সের একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াইয়ের আমরা দুইটা মান পাচ্ছি, এটাকে আমরা বলি ডাবল কোটি। এটাকে আমরা কি বলি? ডাবল কোটি। ডাবল কোটি পাচ্ছি, তবে এটা আমাদের খুব একটা লাগে না, শুধু অ্যাডমিশনে লাগে, ইন্টারমিডিয়েটে লাগে না। তাহলে আগে আমাকে কনফার্ম করো এখানে আমরা কোনটাকে কি বলে সেই ডেফিনেশনটা বুঝছি কিনা। কোনটাকে কি বলে? আমার হচ্ছে পরাবৃত্তের পরিচিতি, আমি কাকে কি বলবো। তাহলে আমি আবার ছোট্ট করে বলি, নির্দিষ্ট বিন্দু, আমাদের গত ক্লাসে আমরা পড়ছিলাম কনিকের ডেফিনেশন। কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে উপরস্থ কোন একটা বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে কোন একটা নির্দিষ্ট রেখার লম্ব দূরত্বের অনুপাত ধ্রুব রাশি। পরাবৃত্তের ক্ষেত্রে সেই অনুপাত হয় 1। এই অনুপাতটাকে আমরা বলি তার উৎকেন্দ্রিকতা। নির্দিষ্ট বিন্দু রেখা বলি উপকেন্দ্র, নির্দিষ্ট রেখাটাকে বলি নিয়ামক রেখা। এখন বলতেছি উপকেন্দ্র থেকে তার উপরস্থ যে কোনো একটা বিন্দুর দূরত্বের রেখা বলি উপকেন্দ্রিক দূরত্ব। কি বলি? উপকেন্দ্রিক দূরত্ব। এটাকে আমরা বলি তার শীর্ষবিন্দু, এটাকে আমরা বলি অক্ষরেখা, এটাকে আমরা বলি অক্ষরেখা এবং নিয়ামকের ছেদবিন্দু। আবার এখানে আরেকটা জিনিস বলা যায়, এই যে অক্ষরেখার উপর যদি একটা লম্ব টানি শীর্ষবিন্দুতে, এটা বলি শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক। শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক। একটু বুঝছি কিনা? এটাকে আমরা বলি শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, আচ্ছা শাহিদ ইসলাম বলল 4 নম্বরটা আবার বলার জন্য। দেখো
4 নাম্বার মানে 1 2 3 4 উপকেন্দ্রিক জ্যা। উপকেন্দ্রিক জ্যা মানে হচ্ছে উপকেন্দ্র দিয়ে যাবে এমন যে কোনো জ্যা। এখন জ্যার ডেফিনিশন কি? যেমন তোমরা বৃত্তের ক্ষেত্রে বলতে পারো একটা বৃত্ত, জ্যার ডেফিনেশন কি? জ্যার ডেফিনেশন হচ্ছে বৃত্তের উপরস্থ যে কোনো দুটো বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখাকে তুমি বলো কি? জ্যা। এটাও জ্যা হইতে পারে, এটাও জ্যা হইতে পারে, এটাও জ্যা হইতে পারে, এবং যেই জ্যাটা কেন্দ্র দিয়ে যায় তাকে আমরা বলি ব্যাস। একইভাবে আমাদের পরাবৃত্তর উপরস্থ যে কোনো দুইটা বিন্দু তুমি কানেক্ট করো তাকে বলবা জ্যা। বাট আমার জ্যাটা লাগে না, আমার লাগে হচ্ছে উপকেন্দ্রিক জ্যা। উপকেন্দ্রিক জ্যা কাকে বলবো? যে জ্যাগুলা উপকেন্দ্র দিয়ে যায়। সো এই যে দেখো, এটা উপরস্থ একটা বিন্দু, এটা উপরস্থ একটা বিন্দু, এই দুইটা বিন্দুকে কানেক্ট করে দিলাম। কানেক্ট করা এই বিন্দুটা সে কিন্তু ঠিকই আবার উপকেন্দ্র দিয়ে গেছে। তাহলে প্রথম কথা, তার উপরস্থ যে কোনো দুটো বিন্দুর সংযোগ সরলরেখা মানে হচ্ছে এটা জ্যা। যেহেতু এটা উপকেন্দ্র দিয়ে যায় ওই কারণে এটার নাম হচ্ছে উপকেন্দ্রিক জ্যা। একইভাবে তুমি মনে করো একটা বিন্দু নিলে এটা, আরেকটা বিন্দু নিলে হচ্ছে এটা, এটাও তার উপরস্থ বিন্দু, এটাও তার উপরস্থ বিন্দু, এটাও তার উপরস্থ বিন্দু, এই দুটো বিন্দুতে কানেক্ট করলাম। কানেক্ট করার সময় তারা কিন্তু আবার উপকেন্দ্র দিয়েও গেছে। উপকেন্দ্র দিয়ে যদি না যাইতো তাদেরকে বলতো জ্যা। উপকেন্দ্র দিয়ে গেলে তাদেরকে বলি উপকেন্দ্রিক জ্যা। তো আমার এই যে সেটাই বলতেছে, উপকেন্দ্রিক জ্যা মানে হচ্ছে যে জ্যা উপকেন্দ্র দিয়ে যায়, যে জ্যাটা উপকেন্দ্র দিয়ে যায় তাকে আমরা বলি উপকেন্দ্রিক জ্যা। একটু বুঝছি কিনা? একজন বললো ডেফিনেশনগুলো আবার বলতাম। ডেফিনেশন আর কি বলতাম? ওই যে বললাম তো, নির্দিষ্ট বিন্দুটাকে উপকেন্দ্র বলে, নির্দিষ্ট রেখাটাকে নিয়ামক রেখা বলে। উপকেন্দ্র থেকে নিয়ামকের উপযোগী লম্ব টানি, ওই এই রেখাটাকে আমরা বলি অক্ষরেখা। অক্ষরেখাকে যে বিন্দু ছেদ করে সেটা হচ্ছে আমার শীর্ষবিন্দু। আর কি? আর বাকিগুলো হচ্ছে আমাদের শীর্ষ উপকেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব, যে কোনো একটা বিন্দুর দূরত্বকে আমরা বলি উপকেন্দ্রিক দূরত্ব। যে উপকেন্দ্র দিয়ে যায় এমন যে কোনো জায়গায় বলি উপকেন্দ্রিক জ্যা। যদি জ্যাটা অক্ষরেখার উপর লম্ব হয় তাকে আমরা বলি উপকেন্দ্রিক লম্ব। এতটুকু ক্লিয়ার কিনা? এবার আসো পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ আমরা পরাবৃত্তের সমীকরণ আমরা বলতেছি শীর্ষ মূলবিন্দু, শীর্ষ মূলবিন্দু এমন পরাবৃত্তের সমীকরণ আমরা বের করব। আসো আমরা আঁকি। এটা এস, পি অফ এক্স কমা ওয়াই, এটা এম, এটা এ কমা 0, এটা এ, এটা জেড। এবং পরাবৃত্তের ক্ষেত্রে শর্ত হলো এস পি ইকুয়ালস টু পি এম।
আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি আমাদের তাহলে এটা সমীকরণ বের করতে হবে। বুঝতে পারতেছো, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0 আর এতটুকু আমরা বলতেছি এ, এটাও হবে এ, যেটা আমরা বলছিলাম পরাবৃত্তির ক্ষেত্রে এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব সমান। তাহলে এটাও এ, এটাও এ, এটা মূল বিন্দু। যদি এটা মূল বিন্দু হয়, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কোন অক্ষ? এক্স অক্ষ, সরি ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ। এখন আসো, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। আমি যদি পি বিন্দু থেকে এখানে একটা লম্ব টানি, নাম দিলাম এন, তাহলে খেয়াল করে দেখো, এটা যেহেতু মূল বিন্দু, এই পয়েন্টের স্থানাঙ্ক এক্স কমা ওয়াই মানে কি? এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে ওয়াই। তাহলে আমরা বলতে পারবো এতটুকু হচ্ছে কি? এক্স। এর মানে এ থেকে এন বিন্দুর যে দূরত্ব, এন সমান এক্স বলা যায়। এটা আমরা বুঝছি কি না? এ থেকে এন বিন্দু, এটা তো মূল বিন্দু, স্থানাঙ্ক হিসেব করতে কোন পয়েন্ট থেকে? মূল বিন্দু থেকে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক এক্স কমা ওয়াই মানে কি? মূল বিন্দু থেকে ডান দিকে এক্স, উপর দিকে ওয়াই। তাহলে আমার এই দূরত্বটা হচ্ছে এক্স, এই দূরত্বটা হচ্ছে ওয়াই। এখন আমার পরাবৃত্তের সমীকরণের জন্য পরাবৃত্তের শর্ত আমি জানি এসপি ইকুয়াল টু কী হবে? পিএম হবে। যে কোনো কোনিক্সের ইকুয়েশন বের করতে বলে এসপি ইকুয়াল টু ইপিএম দিয়ে করব। জাস্ট আমরা যে কাজটা করতে পারি, এসপি ইকুয়াল টু ইপিএম। তো পরাবৃত্তের ক্ষেত্রে তো ই এর মান 1, ই ইকুয়াল টু 1, ওই কারণে এসপি ইকুয়াল টু পিএম হলো। অন্য ক্ষেত্রে এসপি ইকুয়াল টু ইপিএম হবে। এবার আসো, এস পি মানে কি? এস বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। এস বিন্দুও জানি, পি বিন্দুও জানি, এটা নিয়ে টেনশন নাই। জানা লাগবে হচ্ছে পি এম। এবার আসো, এই পি থেকে এম বিন্দুর দূরত্ব, এটাকে বলতেছে কি? পি এম। এই পি এম বলা যে কথা, জেড এন বলাও সেম কথা না? এটা হচ্ছে পি এম। পি এম বলা যে কথা, জেড এন বলাও সেম কথা। তো জেড এন বললে তার মধ্যে এটাকে আমি যদি বলি জেড এ প্লাস এ জেড, তাহলে তো সমস্যা নাই। কারণ জেড থেকে এন বিন্দুর যে দূরত্ব, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে এতটুকু আর একটা হচ্ছে এতটুকু, সমস্যা তো নাই। তাহলে এতটুকু হচ্ছে জেড এ, এতটুকু হচ্ছে এ জেড এ এন। তাহলে জেড এ প্লাস এ এন, এই পুরোটা হচ্ছে জেড এন। জেড এ মানে হচ্ছে এ, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে এ, আর এ থেকে এন এর দূরত্ব হচ্ছে এক্স। তাহলে আমরা বলতে পারি পি এম ইকুয়ালস টু এ প্লাস এক্স। একটু আমরা বুঝছি কিনা বলো? পি এম ইকুয়ালস টু এ প্লাস এক্স, এটা সবার ক্লিয়ার কিনা? পি এম ইকুয়ালস টু এ প্লাস এক্স, এটা সবার ক্লিয়ার কিনা? আমি যে লিখলাম পি এম ইকুয়ালস টু এ প্লাস এক্স, এটা সবার ক্লিয়ার কিনা? ও সরি, এ জেড না এন হবে। এটা সবাই ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার কিনা? ওকে, এবার আমরা সমীকরণ বের করব। আবারও বলতে সমীকরণ বের করার নিয়ম সবসময় একটা, এসপি ইকুয়ালস টু পিএম, এসপি ইকুয়ালস টু ইপিএম। মানে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যেখানে যাইয়ে তোমাকে বলবে এটার সমীকরণ বের করো, কাজ একটাই, এসপি ইকুয়ালস টু ইপিএম। এবার আসো, এসপি মানে কি? এস বিন্দু এবং পি বিন্দুর দূরত্ব। এস বিন্দুর স্থানাঙ্ক জানি, পি বিন্দুর স্থানাঙ্ক জানি। দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করার ফর্মুলা কি? রুট ওভার বুঝ দেওয়ার অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দেওয়ার অন্তর হোল স্কয়ার। তাহলে রুট ওভার এস
বুজদ্বয়ের অন্তর, তাহলে আমরা বলি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়ালস টু পি এম মানে কি এ প্লাস এক্স। এবার আমরা বর্গ করলে কি হবে, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস এক্স হোল স্কোয়ার আসে, ঠিক কি না? এবার তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, সিম্পল খেয়াল করো, এখান থেকে যদি আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে দেখো এক্স স্কোয়ার চলে যাবে, এ স্কোয়ার চলে যাবে, থাকে কত, মাইনাস টু এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টু এ এক্স। বাম থেকে ডানে গেলে হবে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ এক্স। তাহলে আমরা জেনে গেলাম আমাদের এটার সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ এক্স। তাহলে আমরা জানলাম হচ্ছে এটার সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ এক্স। তাহলে আমরা বুঝলাম ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ এক্স হচ্ছে আমার একটা এমন একটা পরাবৃত্তের সমীকরণ যার শীর্ষ হচ্ছে মূলবিন্দু এবং অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ এবং সে এক্স অক্ষের ধনাত্মক দিকে মুখ করে আছে। এখন এখানে দেখো, ভালো করে দেখো রে ভাই, আমার এখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যখন ফোর এ এক্স দিই, এই এ যেটা আমি দিলাম এই এ কিন্তু যেমন তেমন এ না, এই এটাকে আমি চিত্রে যেমন দিছি তেমন করে চিন্তা করিতে হবে। তুমি এখানে দিলে কি, তুমি এখানে এ বলতে কি মিন করছো, এখানে এ বলতে আমরা মিন করছি শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব। ওই কারণে আমরা বলবো এখন থেকে যদি তুমি এই সমীকরণটা পাও সেখান থেকে তুমি সাথে সাথে বলে দিবা এই যে ফোর এ এক্স, এ মানে হচ্ছে এই জিনিসটা। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো। এখন তুমি যদি তোমাকে যদি ইকুয়েশন দেওয়া হয় সেখান থেকে তুমি বলতে পারবো হোয়াট ইজ দ্য মিনিং অফ এ। যেমন তোমাকে আমি পরীক্ষায় বলে দিলাম ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এইট এক্স, এটা হচ্ছে আমার এটা পরাবৃত্ত। কিন্তু তুমি যদি বলো জি ভাইয়া এটাই আমার পরাবৃত্ত কিন্তু এটাকে এই ফরম্যাটে রাখা যাবে না, এই সাধারণ ফরম্যাট মানা ছাড়া আমি ছাড়বো না, তাহলে আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর ইন্টু সামথিং ইন্টু এক্স। এই ফোর ইন্টু সামথিং এটা কেডা, টু, চার দুগুণ আট। তাহলে আমরা বলতে পারি এই যে টুটা হচ্ছে কার মান, এই টুটা হচ্ছে এর মান। আর যদি তুমি বলো এটা হচ্ছে টু তখন দেখবা অনেক কিছু বের হয়ে গেছে। তাহলে আমরা এভাবে বলতে পারি সব সময় যদি আমার পরাবৃত্ত ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ এক্স ফরম্যাটের হয়, ফোর এবং এক্স এর মাঝখানে যেটা থাকবে সেটাই আবার এ। একটু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু বুঝছি কিনা আমরা সবাই? এবার আসো, আচ্ছা এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা পরাবৃত্তের যে
ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা আমরা প্রুভ করে ফেললাম। তো আমরা এখন পরাবৃত্তির ইকুয়েশনটা জানি। এখন এখান থেকে তোমাকে আরও অনেকগুলা টার্ম বের করতে হয়, পরীক্ষার জন্য লাগবে এরকম টার্মগুলো আমরা একটা একটা করে বের করব। এখন আমরা বের করবো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনটা আমরা একটু দেখি। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পরাবৃত্ত, এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে নিয়ামক রেখা। এখন উপকেন্দ্রিক লম্ব বলতে আমি কাকে বুঝি? তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমি একটা লম্ব টানি, এখানে লম্ব টানলে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপকেন্দ্র হচ্ছে এস, আর এটা হচ্ছে আমার অক্ষরেখা। তুমি অক্ষরেখার উপর যদি লম্ব টানো, যেটা উপকেন্দ্র দিয়ে যায়, তাকে আমরা বলি উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্ব হচ্ছে উপরে এল পর্যন্ত, নিচে এল প্রাইম পর্যন্ত, আমরা বলি এল এল প্রাইম, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তাহলে এই এল থেকে এল প্রাইম পর্যন্ত এই যে দূরত্ব, খেয়াল করে দেখো, এটাকে আমরা বলি, এই যে এইটাকে আমরা বলি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আশা করি বুঝতে পারলাম এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটুকু আমরা বুঝছি কিনা যে উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্য কাকে বলে, বা আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলতে কি মিন করি সেটা আমরা বুঝছি কিনা বলো। একটুক সবার ক্লিয়ার হচ্ছে কিনা বলো। উপকেন্দ্রিক লম্ব বলতে আসলে, লম্বের দৈর্ঘ্য বলতে আসলে আমি কি মিন করতেছি সেটা তোমরা বুঝছো কিনা? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমার দরকার কি? আমার দরকার হচ্ছে এল থেকে এল প্রাইম বের করা। তো তোমার এল থেকে যদি তুমি এসটা বের করতে পারো, এটা তো এটা যতটুকু হয় নিচেরটা তো ততটুকু। সো আমার খালি উপরটা বের করতে পারলে হবে, পুরোটা চিন্তা করার দরকার নেই। তাহলে এটা যদি আমার উপকেন্দ্র হয়, এটা যদি আমার যে কোনো একটা তার উপরস্থ বিন্দু হয়, তাহলে উপরস্থ বিন্দুকে আমি পি ধরে নিতে পারি। এখান থেকে যদি আমি লম্ব টানি, তখন আমরা বলতে পারি এস পি ইকুয়ালস টু পি এম। তো এখন তো এটাকে আমরা এল নামকরণ করতেছি, তাহলে আমরা বলতে পারবো এস এল, এটা যে কথা, এস এল যে কথা, পি আমাদের এল এমও সেম কথা, এস এল ইকুয়ালস টু এল এম। এল এম মানে কোনটা? এখান থেকে এই দূরত্ব, ওই এস পি ইকুয়ালস টু পি এম এর মতো। ফি তো যে কোনো জায়গায় হইতে পারে, ফি আমার উপরস্থ যে কোনো বিন্দু হইতে পারে ফি, তাহলে এলটা এখন ফি বিন্দুর সমতুল্য। তাহলে এস থেকে উপরস্থ বিন্দুর দূরত্ব যা, ওই বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব তা। তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া, এটা এটা আর এটা সমান সমান। তো তাহলে তুমি যদি এটা বের করতে পারো, এটা তো বের করা হয়ে গেছে, ঠিক কি না? জি ঠিক। এখন দেখি তোমরা আমাকে বলো তো কয়জনে পারো দেখি। এটা এ নাম দিলাম, এটা জেড নাম দিলাম। এটা যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax পরাবৃত্ত হয়, দেখি আমাকে তোমরা বলো এই পি এম এর দৈর্ঘ্যটা কত হবে, দেখি কেউ পারো কিনা। এই পি এম এর দৈর্ঘ্য কেউ পারবা কিনা গেস করো তো। যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax পরাবৃত্ত হয়, তাহলে এই পি এম দৈর্ঘ্যটা মানে হচ্ছে এটা। তাহলে বুঝতে হবে পি এম যে কথা, জেড এস সেম কথা। পি এম যে কথা, পি এম যে কথা, এই যে, বা পি এম যে কথা, এল এম যে কথা, আমাদের জেড এসও সেম কথা। এটা সমান কত হবে কেউ বলতে পারো কিনা? এটা সমান কত হবে কেউ বলতে পারো কিনা?
গেস করো এটা সমান কত হইতে পারে? এই যে আমরা আগেই বলছিলাম এ মানে হচ্ছে এখান থেকে দূরত্ব হচ্ছে এ, আর পরাবৃত্তের ক্ষেত্রে এই দূরত্ব যা এই দূরত্ব সেম, এটাও এ, এটাও এ, এটাও এ, দুইটা মিলে হয় কত? টোয়াইস এ। ওই কারণে আমরা বলি এস এল ইকুয়ালস টু টোয়াইস এ। তাহলে এস এল ইকুয়ালস টু টোয়াইস এ মানে কি? এস এল ইকুয়ালস টু টোয়াইস এ মানে হচ্ছে এই এতটুকু হচ্ছে টোয়াইস এ, এই উপরেরটা টোয়াইস এ হলে নিচেরটাও নিশ্চয়ই টোয়াইস এ। তাহলে আমরা টোটাল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যে এল এল প্রাইম, এল এল প্রাইম ইকুয়ালস টু আমরা বলতে পারি টোয়াইস এ প্লাস টোয়াইস এ সমান 4a। সুতরাং আমরা বলতে পারি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে 4a। অবশ্যই পরম মান দিতে হবে, কারণ যেহেতু এটা দূরত্ব, আমরা ম্যাথ করার সময় দেখব এর মান পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, কিন্তু দূরত্বটা অলওয়েজ পজিটিভ। ওই কারণে দুই পাশে পরম মান চিহ্নের মাধ্যমে আমরা এটাকে ধনাত্মক বানাই দিই। তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি? 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4a। একটু ক্লিয়ার কিনা? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a এতটুকু ক্লিয়ার কিনা? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a এতটুকু সবার ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো পরাবৃত্তের বিভিন্ন আরো রূপ দেখব। পরাবৃত্তের আরো বিভিন্ন রূপ দেখব। আসো তাহলে আমরা একটা একটা করে বের করি। একটু ভালো করে খেয়াল করে দেখো, এবার হচ্ছে একটু ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে মূলবিন্দু। ভালো করে খেয়াল করে দেখি, আমি যদি কোনো একটা পরাবৃত্ত এভাবে আঁকি, এটার ডেফিনেশনটা কি? এটার ডেফিনেশন যেটা সেটা হচ্ছে এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ এবং শীর্ষ হচ্ছে মূলবিন্দু 0 0, অক্ষরেখা এক্স অক্ষ। এটার সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, যেখানে এ বলতে আমরা ধনাত্মক জিনিস মিন করতেছি, অর্থাৎ এই কোন একটা ধনাত্মক সংখ্যা আমি ধরে নিলাম, কারণ এই ঋণাত্মক হলে উল্টে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। যদি তোমার কখনো এরকম হয় তখন আমার এটার নাম হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। এর মানে এখানে যেভাবে আমরা এস ইকুয়ালস টু পিএম দিয়ে প্রমাণ করছি, এটাও সেভাবে প্রমাণ করা যায়, কিন্তু আমার প্রয়োজন নাই। তাহলে আমরা বলবো ভাই, যদি আমি এমন একটা পরাবৃত্ত পাই যেই পরাবৃত্তটা আমার এক্স অক্ষকে আগলাই ধরে রাখে, তখন আমরা বলবো তার সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর মতো। কিন্তু যদি সে ওয়াই অক্ষকে ঘেরাও করে রাখে, তখন বলবো তার ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এর মতো, ঠিক কি না? তাহলে যদি কখনো সে এক্স অক্ষকে ঘেরাও করে রাখে, দেখো ধরে নিলাম এটা আমার দুইটা হাত, তুমি দেখো এই যে আমার দুইটা হাতের দিকে তাকালে তুমি বুঝবা পরাবৃত্ত দেখতে কেমন। এটা হচ্ছে আমার কল্লা, এই কল্লাটাকে যদি তুমি ওয়াই অক্ষ চিন্তা করো, এখন এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এর মতো। এবার তুমি যদি এভাবে চিন্তা করো, এই যে দেখো আমার কল্লাটা এখন এক্স অক্ষের মতো, তাহলে আমার এই যে পরাবৃত্তের ইকুয়েশন যেটা সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর মতো, বুঝছি কি না? তাহলে আমরা বললাম দিস ইজ পরাবৃত্ত, ওয়াই অক্ষ হলে তখন এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এর মতো,
এক্স অক্ষ হলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স অক্ষ হলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর মতো। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে এখন থেকে এই জিনিসটা শিখে রাখলাম, যদি সে একশো ঘেরাও করে রাখার, এখানে আবারও বলতেছি এ বলতে আমরা বুঝতেছি কি ধনাত্মক একটা রাশি। এবার আসো ভাইয়া, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax না হয়ে সে যদি -4ax হয়, সিম্পল পরাবৃত্ত। তুমি আমাকে এতক্ষণ ধনাত্মক ভেবেছিলে, যখন আমি ঋণাত্মক হয়ে গেলাম তোমার দিক থেকে মুখটা আমি ফিরাই নিলাম। মানে যখন তুমি নেগেটিভ করে দিলা সে জাস্ট উল্টে গেল। এর মানে এটাকে দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -4ax, মানে এবার ঋণাত্মক, কিন্তু তবে এর মানটা তো আবার আগের মতো গ্রেটার দেন 0। অথবা সিম্পল আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, তবে এর মান লেস দেন 0। এক কথায় ঋণাত্মক, এক কথায় কেমন? ঋণাত্মক। এখন আমাদের যদি মাইনাস হয় তাহলে আমরা এইভাবে চিন্তা না করে আমরা ডাইরেক্ট বলে দিব। এখন আমাদের এত চিন্তা করার টাইম নেই। এখন আমরা বলবো যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর মতো হয় তাহলে এটা এইদিকে মুভ করা, আর যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -4ax এর মতো হয় এটা এইদিকে মুভ করা। এবার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay হলে এটা উপর দিকে মুভ করা। এবার যদি -4ay হয়, যদি এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4ay হয় তখন এটার মতো। তো আমরা কি করি জানো ভাইয়া, পরীক্ষায় তোমার আসলো এরকম ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x, আবার আসলো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -8x। পরীক্ষায় আসলো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8y, এক্স স্কোয়ার ইকুয়ালস টু -8y। তো আমরা যে কাজটা করি ভাইয়া সেটা হচ্ছে এটা কি লিখবো এভাবে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 2 ইন্টু এক্স। এটাকে লিখবো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু -2 ইন্টু এক্স। এটাকে লিখবো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 2 ইন্টু ওয়াই। এটাকে লিখবো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু -2 ইন্টু ওয়াই। এখানে একটু খেয়াল করে দেখো, এই জিনিসটা এটাকে আমরা বলি এ এর মান, এই জিনিসটা তাকে বলি এ এর মান, এই জিনিসটা এ এর মান, এই জিনিসটা এ এর মান। এখন তুমি এই দুইটাকে দুইভাবে না সাজাইয়া তুমি যদি শুধু একটাই শিখো, শুধু এটাই শিখবো, এটা শিখবো না, এর মান যখন ঋণাত্মক আসে এখানে যা যা শিখবো এর মান ঋণাত্মক বসালে অটোমেটিক এটা মিলে যাবে। একইভাবে এখানে যা যা শিখবো এর মান ঋণাত্মক বসালে এটা মিলে যাবে। এক কথায় আমরা বলবো ভাই এই চারটা শেখার কোনো দরকার নাই যদি আমি এই দুইটা শিখে যাই। এর মানে তুমি এখন শিখবে হচ্ছে দুইটা জাস্ট, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। আর কোনোটা চিন্তা করার দরকার নেই। আমরা শুধু এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এই দুইটাই শিখবো, অন্য কোনোটা শিখবো না। আই রিপিট এগেইন, আমি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এই দুইটাই শিখবো। মাথায় রাখবো এখানে এক্স থাকা, এখানে এক্স থাকা মানে সে এক্স অক্ষকে ঘেরাও করে রাখছে, এখানে ওয়াই থাকা মানে সে ওয়াই অক্ষকে ঘেরাও করে রাখছে। এবার এর মান পজিটিভ আসলে সে পজিটিভ দিকে মুখ করে আসে, এর মান নেগেটিভ আসলে সে নেগেটিভ দিকে মুখ করে আসে। এর মান পজিটিভ আসলে সে ওয়াই অক্ষের পজিটিভ দিকে মুখ করে আসে, নেগেটিভ আসলে নেগেটিভ দিকে মুখ করে আসে। এতটুকু বুঝছি কিনা আমাকে বলো, এতটুকু বুঝছি কিনা? এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা? এবার আমরা এটা
আর এটা, এই দুটোর জন্য সূত্র শিখবো। আসল সূত্র শিখি। অনেকে যে কাজটা করে এখানে সূত্রগুলো মুখস্থ করে, আমি বলবো মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি শুধুমাত্র যদি স্থানাঙ্ক সম্পর্কে তোমার আইডিয়া থাকে এবং সরল লেখার ওই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল, এগুলো সম্পর্কে আইডিয়া থাকলে আসলে মুখস্থ করার কোনো দরকার নাই। এবার আসো, আমাদের যদি এরকম হয়, আমি তোমাদেরকে বলি, এদিকে আমি সূত্রগুলো একটা একটা লিখব। প্রথমে নাম দিই, ভাইয়া এটার ইকুয়েশন কেমন, এটা কাকে ঘেরাও করে রাখলো, এক্স অক্ষকে, শীর্ষ কিন্তু মূল বিন্দু এ অফ 0 0। তাহলে আমরা এখানে আর দিলাম না, জাস্ট এ নাম দিই, এটা জেড, এটা এস। তো এটা হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax টাইপসের, যেখানে a ইজ গ্রেটার দেন 0। a ইজ লেস দেন 0 বলে তো সে উল্টা দিকে মুখ করে থাকতো, গোমরা হয়ে থাকতো, বলতো তুমি ভালো না। এখন দেখো তাহলে a ইজ গ্রেটার দেন 0, ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax টাইপসের যদি a ইজ গ্রেটার দেন 0 হয়, তখন কি কি হয় দেখো। আমরা জানি a বলতে আমরা কোনটা মিন করি, এ বলতে আমরা মিন করি হচ্ছে ভাইয়া এ, যে এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে এ। তাহলে একবারে সোজা সাপটা হিসাবটা কি, 1 নাম্বার কথা, স্থানাঙ্কগুলা, এস বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো, এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো, জেড বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো, এই তিনটে বিন্দুর স্থানাঙ্ক কত কত হবে বলো। আমার এটা মূল বিন্দু, এতটুকু দৈর্ঘ্য এ, এতটুকু দৈর্ঘ্য এ, এস বিন্দুর স্থানাঙ্ক কত, এ বিন্দুর স্থানাঙ্ক কত, জেড বিন্দুর স্থানাঙ্ক কত, এই তিনটে কিন্তু তিনটে সূত্র। তোমার আর মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট, তোমার তো স্থানাঙ্কের কনসেপ্ট আছে, স্থানাঙ্কের কনসেপ্ট দিয়ে তুমি বলো কোনটা স্থানাঙ্ক কত, যদি এই দূরত্বটা এ হয়। আর বুঝতেই পারতেছো এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। একটু রেসপন্স করবা, কারণ এগুলো আমি চাচ্ছি তোমরা নিজেরা বলো। হ্যাঁ, তারেক জামিলেরটা হয়েছে, তুমি যেটা বলছো, তাহলে সেটা হচ্ছে কি, এস বিন্দু স্থানাঙ্ক ডান দিকে এ, উপর দিকে 0, যেহেতু আমার কথা হচ্ছে এক্স অক্ষের উপর আছে মানে কোটি তো 0 হবে, তাহলে এটা হচ্ছে a, 0, যেহেতু ডান দিকে এ পরিমাণ, তাহলে এটা হচ্ছে a, 0। এরপর শীর্ষবিন্দুটা কত, মূল বিন্দু 0 0। এরপর মূল বিন্দুর বামে, তুমি চিন্তা করো না, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তো আমি বলি এখানে একটা বিন্দু আছে, এতটুকু যদি এ হয়, এটা স্থানাঙ্ক হচ্ছে a, 0, এটা 0, 0, এতটুকু যদি এ হয়, এটা তুমি হলো -a, 0, কেন, এটা ঋণাত্মক দিকে, তাহলে আমরা বলতেছি -a, 0।
তাহলে দেখো মুখস্থ করার কোনো দরকার আছে? দরকার নেই, দেখে দেখে বলে দিতে পারবো। এ কি সেটা ইকুয়েশন থেকে বোঝা যায়। তোমাদের ইকুয়েশন থেকে তোমাকে এ বের করে নিতে হবে, দেন তোমার এস ইকুয়ালস টু a,0, এর জন্য 0 0 0 0, জেডের জন্য -a,0। ওকে, এগুলো হচ্ছে স্থানাঙ্ক বের করা শেষ। এবার তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্ব যদি আমি চিন্তা করি, এস থেকে যেটা লম্বটা আনি, এই যে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল প্রাইম। তাহলে এল এল প্রাইম সমান কত হবে বলো তো? এল এল প্রাইমের মান কত হবে দেখি একটু বলো তো। এল এল প্রাইমের মান কত হবে একটু বলো। একটু প্রমাণ করছিলাম, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত? 4a। যদি 4a হয়, এতটুকু হচ্ছে টোয়াইস এ, এতটুকু হচ্ছে টোয়াইস এ। তাহলে এবার বলো এল বিন্দুর স্থানাঙ্ক কত, এল প্রাইম বিন্দুর স্থানাঙ্ক কত? এল বিন্দুর স্থানাঙ্ক কত, এল প্রাইম বিন্দুর স্থানাঙ্ক কত? এদেরকে আমরা বলি উপকেন্দ্রিক লম্বের শীর্ষবিন্দু দ্বয়। উপকেন্দ্রিক লম্বের একটা শীর্ষবিন্দু এটা, এটা হচ্ছে এটা প্রান্তবিন্দু, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। তাহলে এটা হচ্ছে কি? উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এল প্রাইম। দেখি এল এল এর স্থানাঙ্ক কত হবে, এল প্রাইমের স্থানাঙ্ক কত হবে বলো। এল এর স্থানাঙ্ক, এল প্রাইমের স্থানাঙ্ক। এল এর স্থানাঙ্ক, এল প্রাইমের স্থানাঙ্ক আমি বলি। তাহলে এল মানে হচ্ছে এখানে এক্স অক্ষের দিকে এ একক, ওয়াই অক্ষের দিকে টোয়াইস এ একক। তাহলে এটা হচ্ছে এ কমা টোয়াইস এ। এল প্রাইম যদি বলো এক্স অক্ষের দিকে এ একক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে টোয়াইস এ একক, তাহলে এ কমা মাইনাস টোয়াইস এ। তাহলে আমার এল এবং এল প্রাইম এই দুটো আমরা পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেয়ে গেলাম। ওকে, এবার তোমার হচ্ছে সমীকরণ। প্রথমে তোমাকে প্রশ্ন করলো, কি প্রশ্ন করলো? অক্ষরেখার সমীকরণ। তো তুমি সিম্পল চিন্তা করে দেখো অক্ষরেখা কোনটা? এই যে ভাই এটাই অক্ষরেখা বলতে কোন অক্ষ বুঝি? এক্স অক্ষ বুঝি। তো এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে অক্ষরেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু 0। এবার তুমি সিম্পল চিন্তা করে দেখো, এবার তোমাকে প্রশ্ন করবে, প্রশ্ন করা হলো তাহলে অক্ষরেখার সমীকরণ তুমি পেয়ে গেলা। এবার তোমাকে তিনটা সমীকরণ বের করতে বলবে। একটা হচ্ছে নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ। আরেকটা হচ্ছে এই রেখাটাকে আমরা বলি শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক। শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। আরেকটা জিজ্ঞেস করবে তোমাকে, এইটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে এল 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 প্রাইমের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই তিনটে বের করতে হবে। তাহলে আমার মেইন কথা হচ্ছে অক্ষরেখা ওয়াই অক্ষ বের করে ফেললাম। নিয়ামক রেখা কোনটা? এটা। সে কোন অক্ষ? ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের বাম দিকে এই পরিমাণ আছে। তাহলে ওয়াই এর মান কত? মাইনাস এ। তাহলে এটা হবে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ, কারণ এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ সরি এক্স ইকুয়ালস টু মাইনাস এ। ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু সামথিং। তো এক্স ইকুয়ালস টু কত? মাইনাস এ। এবার আসো শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক মান হচ্ছে এটা। এর মানে কোন অক্ষ? ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু 0। আর এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। তাহলে সরি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব ওয়াই অক্ষের সমান্তরাল এবং ডান দিকে এই পরিমাণ। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু এ। এই তিনটে সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব।
উপকেন্দ্রিক দূরত্ব। তো আমরা জানি হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব আমরা কী দ্বারা প্রকাশ করি, এসপি। তো তুমি যদি যে কোনো একটা বিন্দু নাও, পি বিন্দু নাও, তাহলে হচ্ছে এসপি, এটা হচ্ছে পি এম। তো আমরা আগেই দেখছিলাম এই পি এমটা ওই যে প্রমাণ করছিলাম পি এম এর মান কত হয়েছিল, এ প্লাস এক্স। তাহলে আমরা বলতে পারি এ প্লাস এক্স, কারণ এসপি যে কথা পি এমও সেম কথা। তো এসপি জিনিসটা তো আমার পি এম এর সমান। এই পি এম এর ক্ষেত্রে দেখছিলাম এতটুকুকে আমরা বলি এক্স, এতটুকু আমরা বলি এ প্লাস এক্স, এটা আমরা আগে প্রমাণ করছিলাম। তাহলে এটাই হচ্ছে আমার এসপি এর মান যে কথা, পি এম এর মান সেম কথা। তাহলে পি এম এর মানটা এসপি এর সমান, আর এসপি মান হচ্ছে এস বিন্দু থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব, এর মান হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব এসপি ইকুয়ালস টু এ প্লাস এক্স। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা বলো? অনেকেই তোমাকে সূত্রগুলো মুখস্থ করতে বলবে, কিন্তু সূত্রগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, কারণ আমরা দেখো আমাদের নিয়ম অনুযায়ী চিন্তা করলে সূত্রগুলো অলরেডি আমাদের আশা করি মুখস্থ হয়ে গেছে। মুখস্থ না, মেন কথা হচ্ছে আমরা বুঝে বুঝে পড়লে একটাও মুখস্থ করা লাগতেছে না। এখানে একটা সূত্র মুখস্থ করা লাগবে না, শুধুমাত্র এটা মুখস্থ করা লাগবে। এই দৈর্ঘ্যটা হচ্ছে 4, এইটা একটু মনে রাখা লাগবে। আর সবগুলো হচ্ছে দেখো আমাদের নর্মাল হিসাব, অর্থাৎ আমাদের যা আমরা জানি সেখান থেকে ক্যালকুলেশন করে বের করব। এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা? তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax টাইপসের কোনো পরাবৃত্ত যদি থাকে, তার জন্য এইগুলো হচ্ছে সূত্র। এই সূত্রগুলো আমরা ব্যবহার করব, এগুলো আমরা ব্যবহার করব, মুখস্থ করে ফেলতে হবে। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এখানে কোনো কনফিউশন থাকা যাবে না। কোনো কনফিউশন থাকলে বলো, এখানে কোনো কনফিউশন থাকা যাবে না। এতটুকু সবার ক্লিয়ার কিনা? কারণ এটাই হচ্ছে আমার আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। পুরো অধ্যায়ের মধ্যে খালি আমরা এগুলো ব্যবহার করবো, খালি আজকে শিখলাম, নেক্সট ব্যবহার করবো, খালি মুখস্থ থাকতে হবে। তো তোমরা বাসায় কয়েকবার এটা প্র্যাকটিস করবা, মুখস্থ হয়ে যাবে। এখানে কোনো কনফিউশন আছে কিনা বলো? আচ্ছা, অন্তর্ভৌমিক বললো উপকেন্দ্রিক দূরত্ব আবার বলার জন্য, উপকেন্দ্রিক দূরত্ব এসপি ইকুয়ালস টু, এই যে আমরা এই সমীকরণটা যখন প্রমাণ করছিলাম তখন এটা প্রমাণ করে দিছি এসপি সমান এ প্লাস এক্স, সেখানে প্রমাণ করছিলাম এসপি সমান এ প্লাস এক্স। ওই সেই জিনিসটা আমরা এখানে নিয়ে আসছি। তো এস মানে কি? উপকেন্দ্র, পি মানে হচ্ছে উপরস্থ বিন্দু। তো উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা বলি উপকেন্দ্রিক দূরত্ব। ওই কারণে বলতেছি উপকেন্দ্রিক দূরত্ব এসপি ইকুয়ালস টু এ প্লাস এক্স। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? তাহলে এখন যদি পরাবৃত্তটা এরকম হয়, এটা মূল বিন্দু, এবার দেখি তোমাদের বলতে হবে, খুব দ্রুত বলতে হবে। এটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এটা হচ্ছে এস, এই দূরত্বটা হচ্ছে এ। এখানে এ যতটুকু, এখানে ঠিক এ দূরত্বে আছে নিয়ামক রেখা। তাহলে দেখো এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা কিন্তু ওয়াই অক্ষ। এবার কিন্তু এটাই আমার অক্ষরেখা, এটাই অক্ষরেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা উপকেন্দ্র, এটা শীর্ষবিন্দু এ, এটা অক্ষরেখা এবং নিয়ামকের ছেদবিন্দু জেড। 1 নাম্বার প্রশ্ন, এই তিনটে স্থানাঙ্ক বলো, এই তিনটা স্থানাঙ্ক বলো যদি এটা এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay হয় আর a ইজ গ্রেটার দেন 0। আগে বলো এস এ জেড, এই তিনটে স্থানাঙ্ক কি হবে? এখানে আমার সমীকরণগুলোর জন্য জাস্ট কি লাগতেছে, এটা এক্স অক্ষের সমান্তরাল লেখা, ওয়াই অক্ষের সমান্তরাল লেখা, এক্স অক্ষ ওয়াই অক্ষ, একবার ক্লাসের শুরুতেই বলছিলাম। এবার নিজে নিজে বলতে হবে
এস এ জেড, এতটুকু দূরত্ব এ, এতটুকু দূরত্ব এ, আমরা বলেছি এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এবার দেখো এটা তো ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে কার মান শূন্য? ভুজের মান শূন্য। যেহেতু এ পরিমাণ উপরে আছে তো তুমি সিম্পল চিন্তা করো না, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা যদি মূল বিন্দু হয়, এতটুকু যদি এ হয়, এ বিন্দু স্থানাঙ্ক কত? 0, এতটুকু যদি এ হয়, এ বিন্দু স্থানাঙ্ক কত? 0, সেই জিনিসটাই হচ্ছে 0, (0, আর এটা তো 0, 0। এবার অক্ষরেখার সমীকরণ, এখন অক্ষরেখা কোন অক্ষ? ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের সমীকরণ আমরা জানি ভাইয়া x = 0, তাহলে x = 0 হয়ে গেল অক্ষরেখার সমীকরণ। এবার হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, এটাই হচ্ছে সেই আমার নিয়ামক রেখা। এই নিয়ামক রেখাটা এবার কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ y = সামথিং, এই y = সামথিং, সেই সামথিংটাকে ভাইয়া কতটুকু দূরত্ব অবস্থান করে? এই দূরত্বে, তাহলে y = a, তবে কোন দিকে? ঋণাত্মক দিকে, তাহলে y = এবার তোমাকে বললো শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক, এটাই হচ্ছে এই শীর্ষবিন্দু, তার উপর একটা স্পর্শক টানলাম, এটা হচ্ছে এটা হচ্ছে আলটিমেটলি x অক্ষ। x অক্ষের সমীকরণ y = 0। এবার বললো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই উপকেন্দ্র অক্ষরেখার উপর লম্ব টানলে এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, তার দৈর্ঘ্যটা কিন্তু ঠিক আগের মতোই টুয়াইস এ। তাহলে আমরা তার আগে একটা কথা বলি, পুরোটা যদি 4a হয়, এতটুকু হচ্ছে টুয়াইস এ, এতটুকু হচ্ছে টুয়াইস এ, এটা হচ্ছে আমার এল, এটা হচ্ছে এল প্রাইম, টোটাল দূরত্ব 4a। এখন এল বিন্দু স্থানাঙ্ক কত, এল প্রাইম বিন্দু স্থানাঙ্ক কত? সিম্পল হিসাব, এল বিন্দুটা কোথায় আছে? এই যে এইদিকে টুয়াইস এ পরিমাণ, এদিকে এ পরিমাণ, এর মানে এবার বলবো টুয়াইস এ, এ। এখানে যখন আসবো এদিকে -2 এ পরিমাণ, তাহলে -2 এ, এ। এবার তোমার বললো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে এটা হচ্ছে সেই উপকেন্দ্রিক লম্ব, সে x অক্ষের সমান্তরাল এবং এ পরিমাণ উপরে, তাহলে y = a। এবার আর লাস্টেরটা লাগবে না। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, যে এক্স অক্ষ আমাদের যদি x² = 4ay হয় তার সমীকরণ, y² = 4ax হলে তার সমীকরণ। আজকে আমরা একটু জানলে হবে, যে সমীকরণগুলো তোমরা খুব ভালো করে বাসায় দেখে রাখবা। আগামী ক্লাসে আমরা ম্যাথ করা শুরু করব এবং আরও ভিন্ন ভিন্ন আমাদের এক্সাম্পলগুলো দিব। আজকে এতটুকু পর্যন্ত, এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো। ওকে, তাহলে আমার আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে স্টার্ট করব। আল্লাহ হাফেজ।